আজ সারাদিন রোদ ওঠেনি এখানে। পাহাড়ের এই জায়গাটা ঘন জঙ্গলে ঘেরা বলে দিনের বেলাতেও বেশ অন্ধকার থাকে। তার উপর এখন বর্ষাকাল। মেঘেদের অধিকার বোধ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে নিস্তব্ধতার মায়াজাল। সেই গা ছমছমে নিস্তব্ধতা এতটাই তীব্র যে আলাদা করে সেটাও খুব কানে লাগে। আশেপাশের গ্রামের মানুষেরা এই নুড়ি পাথর বেছানো পথ ভুল করেও মাড়ায় না। এখন বিকেল, একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বর্ষার পাহাড়ে এরকম রূপ দেখতে টুরিস্টের দল হামেশাই ভিড় জমায়। কিন্তু নর্থ বেঙ্গলের এই জায়গাটা পাহাড়ের আর 5টা টুরিস্ট স্পটের মতো নয়। এই জায়গাটার কোনো নাম নেই। এই জায়গাটা যদি কাউকে হাতছানি দিয়ে না ডাকে, তাহলে কেউ এই অদৃশ্য মায়াজাল ছিঁড়ে এখানে এসে পৌঁছতে পারে না, হাজার চেষ্টা করলেও নয়। মিংমা অবশ্য বাকিদের চেয়ে আলাদা। সে এককালে কালিম্পং শহরের এক নামকরা কিউরিও শপের কর্মচারী ছিল। আজ থেকে বছরখানেক আগেও এই পথ ধরে মিংমা রোজ মাইরুংগাঁও থেকে কালিম্পং যেত ডিউটি করতে। সেখানেই কুয়াশা রায়চৌধুরীর সাথে প্রথম পরিচয় হয় ওর। তারপরের ঘটনাগুলো এখনো মাঝে মধ্যে চোখের সামনে ভেসে ওঠে মিংমার। তাই তো সে রোজ নিয়ম করে আসে এই জায়গাটায়, বসে রাস্তার ধারে চোরতেনটার নিচে, চেয়ে থাকে খাদের ধারে নির্দিষ্ট একটা জায়গার দিকে। কয়েক মাস আগেও ওখানে ছিল মিংমাদের দোকান বাড়িটা। এখন অবশ্য জায়গাটা ফাঁকা। আজও নিয়ম মাফিক বিকেল নামছে পাহাড়ে, আর মিংমার নিষ্পলক দুটো চোখে নেমে আসছে ঘেন্না। এবার লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সে। সময় হয়েছে। পাহাড়ের জোলো হাওয়া বয়ে আনছে সেই পরিচিত গন্ধ, মৃত্যুর গন্ধ। খিদে 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 বড় খিদে পায়, বলতো দেখ। হ্যাঁ, ছাড়বে না, ছাড়বে না, কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। সবাই ওর পেটে যাবে একদিন, সবাই সবাই ওর পেটে যাবে। ঠিক তখনই একটা দমকা হাওয়া দিল। মেঘেরা দলছুট পাখির মতো উড়ে গেল এদিক সেদিক। খাদের ধারে যে জায়গাটা এতক্ষণ ফাঁকা ছিল, সেখানে আস্তে আস্তে জেগে উঠল ছোট্ট একটা কাঠের ঘর। ভালোবেসে মিংমা এই দোকান বাড়িটার নাম রেখেছিল কুয়াশা ক্যান্টিন। কুয়াশা ক্যান্টিনের দেওয়ালে শ্যাওলা ধরেছে, কাঠ ছেড়ে যাচ্ছে পেরেক থেকে। জায়গায় জায়গায় তাপ্পি মেরে কোনো রকমে খাদের ওপর দাঁড়িয়ে আছে এই দোকান বাড়ি। নতুন মালকিন এবার বেরিয়ে এলেন ভেতর থেকে। তারপর দোকানের সামনে জ্বেলে দিলেন একটা মোমবাতি। ঠিক তার পাশে বসিয়ে রাখলেন সেরামিকের তৈরি একটা বিড়াল মূর্তি। এককালে বিড়ালটা ধবধবে সাদা ছিল। আগুনে পুড়ে এখন তার গায়ে কালো কালো ছোপ ধরেছে। বিড়ালটার একটা হাত ওপরের দিকে তোলা। সেই হাতের থাবা হাতছানি দিয়ে ডাকার ভঙ্গিতে ভাঁজ করা। বড় মায়াবী তার মুখ। জাপানে এরকম মূর্তিকে বলা হয় মানেকি নেকো, অর্থাৎ নিজের কাছে ডাকছে এমন বিড়াল। বিশ্বাস করা হয় এই বিড়াল নাকি দোকানে কাস্টমার ডেকে আনে।
ততক্ষণে দোকানের ভেতরে শুরু হয়েছে রান্নার তোড়জোড়। নিস্তব্ধতার চাদর ভেদ করে মিংমার কানে এলো কাঠের ওপর মাংস কাটার ছুরির আওয়াজ। এ মাংস সাধারণ কোনো মাংস নয়, মরা মানুষের মাংস। রোজ এই মাংসের পুর দিয়েই তো তৈরি হয় কুয়াশা ক্যান্টিনের মোমো। চাপ চাপ রক্ত দিয়ে তৈরি হয় ঝাল ঝাল চাটনি। সেটাই পরিবেশন করা হয় মোমোর সাথে। 1 চামচ 2 চামচ, যতবার চাইবেন ততবার। হ্যালো হ্যালো সম্রাট। হ্যাঁ হ্যালো। হ্যাঁ এই সম্রাট, হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি, কিন্তু ক্লিয়ার নয়। হ্যালো, শোন অর্ণব, আমরা এইমাত্র তিস্তা বাজার ক্রস করলাম। ঘন্টা 2-এর মধ্যে মাইরুংগাঁও পৌঁছে যাব। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সে আয়। কিন্তু শোন না, এই হ্যালো, বলছি পেডংয়ের দিকটা অনেকটা এগিয়ে এসছিলাম, কিন্তু মাইরুংগাঁও যাওয়ার যে ওই ঢোকার রাস্তাটা, ওটা গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, কি কি ঝুলিয়েছিস? ঝোলাইনি রে, গুলিয়েছি। হ্যালো, গুলিয়েছি, রাস্তা গুলিয়েছি। হ্যালো, ড্যাম, এই নেটওয়ার্কটা আবার চলে গেল। তোকে আগেই বলেছিলাম আজ না বেরিয়ে হোমস্টেতে বসে একটু রেস্ট করি চল। পাহাড়ে হানিমুন করতে এসে পথ হারিয়ে অ্যাডভেঞ্চার করার না কোনো প্ল্যান আমার ছিল না অর্ণব। মেঘলা, বর্ষার পাহাড়ে প্ল্যান করে কিছু হয় না, কিন্তু সূর্য ডুবলে এখানে অতৃপ্ত আত্মারা মেঘের মতো ভেসে বেড়ায়। বৃষ্টির পর ওই গাছের পাতায় লেগে থাকে তাদের ফোঁটা ফোঁটা চোখের জল। অর্ণব প্লিজ। আরে আমি তো মজা করছিলাম। আকাশ থেকে নিকষ কালো অন্ধকার নেমে এসেছে রাস্তার ওপর। সেই অন্ধকারের চাদর ভেদ করে জোরালো হেডলাইটটা জ্বলে উঠল এবার। গিয়ার চেঞ্জ করতেই অর্ণবের 450 সিসির রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইকটা প্রচণ্ড শব্দ তুলে পাহাড়ি পথ ধরে পেডংয়ের দিকে আবার ছুটতে শুরু করল। আলগাড়া লাভা বাইপাস রোড থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে পেডংয়ের দিকে, ওটা ধরে কিছুটা এগোলেই পড়ে তন্দ্রাবং ফটক। সেখান থেকে নিচের দিকে নেমে গেছে একটা ছোট রাস্তা। সেই রাস্তাই আপনাকে পৌঁছে দেবে মাইরুংগাঁও। আজকাল এই জায়গাটা পাহাড় প্রেমীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মাইরুং ফরেস্টে ঘেরা এই পাহাড়ি জনপদে গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো একের পর এক হোমস্টে। গত 2 দিন হলো ওখানেই এসে উঠেছে অর্ণবরা। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ওদের বাইক রাইডের সঙ্গী ছিল অর্ণবের অফিস কলিগ সম্রাট এবং ওর স্ত্রী সিঞ্জিনী। নিউলি ম্যারিড বন্ধুটাকে 2 দিন নিরিবিলিতে সময় কাটাতে দেওয়া উচিত বলে প্রথম দিনই শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে গিয়েছিল সম্রাটরা। প্ল্যান ছিল 2 দিন পর মাইরুংগাঁও এসে আবার অর্ণবদের জয়েন করবে। সম্রাটরা এতক্ষণে অর্ধেক রাস্তা চলে এসেছে, কিন্তু অর্ণবরা এখনো হন্যে হয়ে খুঁজে চলেছে তন্দ্রাবং ফটকের রাস্তাটা। এদিকে দুজনের কারোরই মোবাইলে নেটওয়ার্ক নেই, তাই ম্যাপ কাজ করছে না। অদ্ভুতভাবে এই রাস্তায় একটা মানুষেরও দেখা পায়নি ওরা। অতএব একটাই অপশন, যে করেই হোক ছোট রাস্তাটা খুঁজে বের করতে হবে। তাহলেই মাইরুংগাঁও পৌঁছে যাবে খুব সহজে। ওই তো রাস্তাটা। মেন রোড থেকে নিচের দিকে নেমে যাওয়া একটা পাথুরে রাস্তার দিকে আঙুল দেখিয়ে কথাটা বলল মেঘলা। অর্ণব সঙ্গে সঙ্গে ব্রেক কষে বাইকটা দাঁড় করাল। তুই শিওর মাইরুংগাঁও যাওয়ার রাস্তাটা আরো কিছুটা চওড়া ছিল না? মোটেই না, আমার বেশ মনে আছে। এই তো এই বাঁকটাই। এতটা জোর গলায়
এর আগে কোনো দিন অর্ণবের সাথে কথা বলেনি মেঘলা। আচমকা স্ত্রীর চরিত্রের এই বদল দেখে বেশ খানিকটা অবাকই হলো অর্ণব। শুধু বাইকের পেছনে বসে আছে বলে মেঘলার চোখ দুটো দেখতে পেল না। এখন সেই চোখ দুটোতে এসে জমা হয়েছে এক অদ্ভুত মোহ, যেন এই নুড়ি পাথর বেছানো রাস্তাটা ওকে হাতছানি দিয়ে ডাকছে। কানে কানে কেউ যেন বলছে, আয়, এই পথ ধরে তাড়াতাড়ি চলে আয়, তোদের না খিদে পেয়েছে? মেঘলা, কি রে, চুপ করে আছিস কেন? কি? বলছি, পাহাড়ে কিন্তু সব রাস্তার বাঁক একই রকম দেখতে লাগে। তুই শিওর তো যে এটাই মাইরুঙ্গাঁও যাওয়ার রাস্তা? বলছি তো এটাই। তাড়াতাড়ি চল অর্ণব, আমাদের অপেক্ষায় বসে আছে তো। কে? সম্রাট আর সিঞ্জিনি? আরে ওদের পৌঁছতে এখনো ঘন্টাখানেক লাগবে। কথাটা বলতে বলতে বাইকের চাকা ছোট রাস্তার দিকে ঘুরিয়ে দিল অর্ণব। কিন্তু কিছুটা যাওয়ার পর মেঘলা বুঝতে পারল অর্ণব ঠিকই বলেছে। পাহাড়ি রাস্তার সব বাঁকই একরকম দেখতে লাগে। মুহূর্তের মধ্যে পাল্টে গেল ওদের সামনের দুনিয়াটা। এটা মাইরুঙ্গাঁও যাওয়ার রাস্তা নয়, কিন্তু ওই রাস্তার চেয়ে ঢের বেশি সুন্দর। পথের বাঁদিকে উঠে গেছে লম্বা লম্বা পাইন গাছ, আর ডান দিকে নেমে গেছে গভীর খাদ। সেই খাদের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। নিচের পাহাড়ি গ্রামের আলোগুলো টিমটিম করে জ্বলছে। উপরের জঙ্গল থেকে ভেসে আসছে কত রকম পোকার তীক্ষ্ণ আওয়াজ। আজ পূর্ণিমা, এতক্ষণ তো বুঝতে পারেনি ওরা। জ্যোৎস্নার আলোয় ধুয়ে যাচ্ছে এই চরাচর। সেই কোন সকালে হোমস্টে থেকে দুজনে বেরিয়েছে। বাইকে চেপে ঘুরে দেখেছে কালিম্পংয়ের কত চেনা অচেনা গ্রাম। বিকেলের দিকে ওরা পৌঁছেছিল আলগাড়াতে। সেখানেই সামান্য নুডলস দিয়ে সেরে নিয়েছিল আজকের লাঞ্চ। এতক্ষণ হোমস্টেতে ফেরার দুশ্চিন্তায় ছিল বলেই হয়তো খিদের কথা আলাদা করে মাথায় আসেনি। নুড়ি পাথর বেছানো রাস্তাটা এবার ডান দিকে সামান্য বাঁক নিল। সামনেই একটা চোরতেন দাঁড়িয়ে আছে মাথা তুলে। ওটা পেরোতেই অর্ণব, দেখে! কোত্থেকে একটা কালো বিড়াল এক লাফে এসে পড়েছে ওদের বাইকের সামনে। আর একটু হলেই বেচারা চাকার নিচে যেত। ভাগ্যিস ঠিক সময় ব্রেক কষে দাঁড়িয়ে গেছে অর্ণব। তখনই বিকট শব্দ তুলে বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। বিড়ালটা কিন্তু ভয় পেল না। তার জ্বলন্ত সবুজ দুটো চোখ ওদের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বিড়ালটা যেমন আচমকা এসেছিল তেমনি আচমকা পালিয়ে গেল। যা, কোথায় গেল? পালিয়ে গেছে। পালিয়ে গেল নাকি নাকি মিলিয়ে গেল? এই আমার না জায়গাটা খুব নেগেটিভ লাগছে রে। কেমন একটা দমবন্ধ পরিবেশ। কিন্তু ফিরে যাওয়ার তো কোনো রাস্তা নেই অর্ণব। ঠিকই বলেছিস, আমরা তো ফিরে যাওয়ার জন্য আসিনি। কি অদ্ভুত! পথ হারিয়ে এখন আর একটুও দুশ্চিন্তা হচ্ছে না ওদের, বরং বেশ ভালো লাগছে। ভালো লাগছে এই নুড়ি পাথর বেছানো পথ, ভালো লাগছে এই মিষ্টি সুগন্ধটাও, যেটা ওদের নাকে আসছে চোরতেনটা পেরোনোর ঠিক পর থেকেই। শরীরটা যেন ছেড়ে দিয়েছে অর্ণব আর মেঘলার। কিসের একটা টানে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে আছে ওরা। মাথাটাও বেশ ঝিমঝিম করছে। আরও একটা জিনিস খেয়াল করার মতো,
চোরতেনটা পেরোনোর পর থেকেই উপরের জঙ্গল থেকে আর ভেসে আসছে না পোকার ডাক, যেন এখানে ওদের ডাকার কোনো অনুমতি নেই। এই নিস্তব্ধতা বড্ড কানে লাগছে, কিন্তু তাও খুব ভালো লাগছে। এবার নিস্তব্ধতা ভেঙে শান্ত কণ্ঠে প্রথম কথাটা বলল অর্ণব। খুব খিদে পেয়েছে জানিস তো। আমারও। এই দেখ অর্ণব, সামনেই তো একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই কোনো বাড়ির আলো। চল তো গিয়ে দেখি কোনো হেল্প পাওয়া যায় কিনা। অনেক চেষ্টা করেও বাইকটা আর কিছুতেই স্টার্ট নিল না। বাধ্য হয়ে বাইকটা ওখানেই স্ট্যান্ড করে রেখে হাঁটতে শুরু করলো ওরা। কিছুক্ষণ পর দুজনে এসে দাঁড়ালো দোকান বাড়ির সামনে রাখা বিড়ালের মূর্তিটার সামনে। বাইরে তখন টিম টিম করে জ্বলছে মোমবাতিটা। সামনের সাইনবোর্ডটায় শ্যাওলা জমে লেখাগুলো প্রায় মুছে গেছে। ওই সামান্য আলোতেই চোখ কুঁচকে অর্ণব লেখাটা একবার পড়ল। কুয়াশা ক্যান্টিন। আর সময় নষ্ট না করে দোকানের ভেতরে ঢুকলো দুজনে। ঠান্ডার মতো খিদেটাও যেন পাল্লা দিয়ে বাড়ছে। ওদের দেখে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। এত দেরি হলো কেন? কতক্ষণ ধরে আপনাদের অপেক্ষায় বসে আছি বলুন তো? চমকে উঠল মেঘলা। এই গলাটা ওর খুব পরিচিত। কিছুক্ষণ আগে এই গলাটাই ওর কানে বেজেছিল। অর্ণবকে কি কথাটা বলবো? না থাক বাবা, যদি পাগল ভাবে আমাকে, হয়তো হয়তো আমারই মনের ভুল। এতক্ষণে দোকানের ভেতরের আলো আঁধারিতে চোখ সয়ে গেছে দুজনের, তাই দোকানির চেহারাটা দেখতে বিশেষ অসুবিধে হলো না। বছর 40-এর ছিপছিপে চেহারার নেপালি ভদ্রমহিলা, দেখতে কিন্তু বেশ সুন্দরী। হয়তো এনার নামই কুয়াশা। কি সুন্দরী মহিলা! কি ভুলে যাস না অর্ণব, তুই হানিমুনে এসেছিস। হ্যাঁ দেখিস, কুয়াশা দেখে যেন বৃষ্টির মতো গলে জল হয়ে যাস না। থাক না, আবার এসব কেন? সিচুয়েশনটা যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো অর্ণব। ভদ্রমহিলাটি কিন্তু ওদের কথায় বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে সোজা চলে গেলেন দোকানের পেছনে, কিচেনের দিকে। অর্ণব মনে মনে ভাবল, ভাগ্যি শুনি বাংলা বোঝেন না। কিছুক্ষণের মধ্যেই ভদ্রমহিলা আবার হাজির হলেন 2 প্লেট মোমো নিয়ে। অবাক হলো দুজনেই। ওরা যে মোমো খাবে সে কথা তো একবারও বলেনি এনাকে। এবার ওদের মনের কথা পড়ে ফেলে উত্তর দিলেন দোকানি। কুয়াশা ক্যান্টিনে সবাই মোমো খেতেই আসে, আপনাদেরও খেতে হবে। বসে পড়ুন। আবার সেই মিষ্টি সুগন্ধটা নাকে এলো। বাধ্য ছেলেমেয়ের মতো তাপ্পি দেওয়া কাঠের বেঞ্চে বসে পড়ল দুজনে। ধোঁয়া ওঠা প্লেট দুটো টেবিলের ওপর নামিয়ে রাখলেন দোকানি। এই ঠান্ডায় গরম গরম মোমো, তার ওপর স্বাদও অদ্ভুত ভালো। প্লেটের পাশে দেওয়া হয়েছে পাহাড়ের সেই পরিচিত লাল চাটনি। এত সুস্বাদু চাটনি এর আগে কোনো দিন খায়নি ওরা। দারুণ খেতে। জানি শুকনো লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে বানানো হয় এই চাটনি, কিন্তু বাড়িতে বানালে এরকম টেস্ট হয় না। কিন্তু যদি কিছু মনে না করেন, এই চাটনির সিক্রেটটা একটু শেয়ার করবেন? সিক্রেট? একবার যখন মোমো মুখে তুলেছেন তখন আর আপনাদের কাছে লুকানোর কিছু নেই। এই চাটনির মেন ইনগ্রিডিয়েন্ট হলো মানুষের জমাট বাঁধা রক্ত।
প্রচন্ড জোরে হেসে উঠলেন ভদ্রমহিলা। এই কান ফাটা হাসি দোকানের প্রত্যেকটা দেওয়ালে ধাক্কা খেয়ে যেন ফিরে আসছে ওদের দিকেই। রক্ত? মেইন ইনগ্রিডিয়েন্টসের বর্ণনা শুনে বমি ঠেলে এলো মেঘলার। অর্ণব কিন্তু একটুও বিচলিত হলো না, বরং সে ঠান্ডা গলায় বলল, মজা করছেন তো? পাহাড়ের মানুষগুলো বড্ড রসিক হয় রে, স্রেফ ওয়েদারের গুণ। মেঘলা, চল চল, আরেক প্লেট নিয়ে নি চল, নাকি এটা দিয়ে ডিনার সেরে নেব। অর্ণবের এই উত্তরে তো ভয় পাওয়ার মতো কিছু নেই। তাও কেন মেঘলা শক্ত করে চেপে ধরেছে ওর হাতটা। মেঘলার দিকে তাকাতেই কারণ সম্পর্কে মোটামুটি একটা আন্দাজ পেল অর্ণব। মেঘলার বিস্ফারিত চোখ দুটো তাকিয়ে আছে কুয়াশা ক্যান্টিনের কাঠের মেঝের দিকে। সাথে সাথে ফোনের ফ্ল্যাশ জেলে মেঝের ওপর আলো ফেলতেই অর্ণবের শিরদাঁড়া বেয়ে নেমে এলো বিন্দু বিন্দু জল। মেঝেতে চাপ চাপ রক্ত। সেই রক্তের দাগ চলে গেছে টেবিল থেকে সোজা কিচেনের দিকে, যেন কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এই পথ ধরেই। আবার ঝিম ধরে গেল মাথার ভেতর। শান্ত হয়ে বসল দুজনে। এবার মেঝে থেকে সরে ফ্ল্যাশ লাইট এসে পড়ল দোকানির মুখে। এত বীভৎস অভিব্যক্তি এর আগে কোনোদিন দেখেনি ওরা। প্রচণ্ড মৃত্যু যন্ত্রণায় মানুষের মুখের এরকমই অবস্থা হয়। তার কোটরে ঢোকা চোখ দুটো সম্পূর্ণ সাদা। দুটো মণি যেন কেউ নিখুঁতভাবে উপড়ে নিয়েছে। তিনি আবার তীক্ষ্ণ কণ্ঠে বললেন, খাবার শেষ, এবার যে দাম দিতে হবে। মুহূর্তের মধ্যে ঘোর ভেঙে গেল দুজনের। খাঁচায় বন্দি ইঁদুর জলে ডুবে যাওয়ার আগে যেমন মৃত্যু আন্দাজ করে ছটফট করে ওঠে, তেমন ভাবেই উঠে দাঁড়ালো ওরা। দৌড়ে পালাতে গেল, কিন্তু কিন্তু কি অদ্ভুত, দরজাটা কোথায় যেটা দিয়ে ওরা একটু আগে ঢুকেছিল দোকানের ভেতর? চারপাশে এখন শুধুই ঘন কুয়াশা আর কান ফাটানো হাসির শব্দ। হাসির শব্দ ছাপিয়ে অন্ধকারের ওপাশ থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ ভেসে আসছে। চমকে উঠে কিচেনের দিকে তাকালো মেঘলা। যেটা দেখল সেটা শুধু অস্বাভাবিক নয়, ভয়ঙ্কর। কয়েকটা হাত কিচেনের দিক থেকে লম্বা হতে হতে ক্রমশ এগিয়ে আসছে ওদের দিকে। নিজেদের বাঁচাতে পিছিয়ে যেতে যেতে একটা সময়ের পর দেওয়ালে পিঠ ঠেকে গেল দুজনে। আমাদের ছেড়ে দাও, আমরা কিছু না জেনে এসেছি, আমাদের ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, ওরা ওরা আমাদের মেরে ফেলবে, ওরা আমাদের মেরে ফেলবে গো, বাঁচাও, বাঁচাও। হাতগুলো ক্রমশ এগিয়ে আসছে ওদের টুঁটি লক্ষ্য করে। আর একটু, ব্যাস, তারপরেই ওদের ছুঁয়ে ফেলবে নিশ্চিত মৃত্যু। এবার আমার ছুটি। আজ থেকে কুয়াশা ক্যান্টিনের দায়িত্ব আপনাদের কাঁধে, যতদিন না নতুন মালিক খুঁজে পান। আমরা কিছু না জেনে এসেছি, বিশ্বাস করো। আপনি আমাদের বাঁচান, ছেড়ে দাও। প্লিজ বাঁচান। ওরা আমাদের মেরে ফেলবে, ওরা একদম মেরে দেবে আমাদের।
বাঁচান, প্লিজ বাঁচান আমাদের। আহা, এটাই যে কুয়াশা ক্যান্টিনের নিয়ম। এক সময় আমিও পথ হারিয়ে এখানে এসে পৌঁছেছিলাম। আমাকেও তো ছাড়েনি। কে ছাড়েনি? ওই যে ও। ভদ্রমহিলা আঙুল তুলে দেখিয়ে দিলেন দোকানের বাইরে রাখা বিড়ালের মূর্তিটার দিকে। যে এখানে পথ হারায় তাকেই বেড়ালটা ডেকে আনে। বুঝতেই তো পারছেন, মোমোর দোকান চালাতে মাংসের প্রয়োজন। আজ যেমন আমার মাংস দিয়ে বানানো মোমো খেলেন আপনারা, সেভাবেই এবার আপনাদের মাংস দিয়ে বানানো হবে মোমো। তারপর বিড়ালটা কাস্টমার ডেকে আনলে আপনাদেরই সেটা পরিবেশন করতে হবে। একবার সেই মোমো মুখে তোলার পর নতুন অতিথির পরিণতিও আপনাদের মতোই হবে। আর তখনই ছুটি পাবেন আপনারা। এভাবেই তো চলে এসেছে কুয়াশা ক্যান্টিন। ভদ্রমহিলার কথা শেষ হওয়া মাত্র হাতগুলো এসে সজোরে চেপে ধরল ওদের টুটি। গলা দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না, হাজার চেষ্টা করলেও নয়। একটা সময়ের পর নিস্তেজ হয়ে গেল অর্ণব আর মেঘলার শরীর দুটো। চারপাশে আবার সেই দমবন্ধ করা নিস্তব্ধতা ফিরে এলো। কিছুটা দূরে এখনো স্ট্যান্ড করে রাখা আছে অর্ণবের বাইকটা। এই ফাঁকে সেই কালো বিড়ালটা আবার ফিরে এসেছে। এখন সে বাইকের সিটের ওপর উঠে বসে আনমনে নিজের হাতের থাবা চেটে পরিষ্কার করছে। পেট ভরে খাওয়ার পর বিড়ালরা এরকম করে থাকে। ওদিকে ধীরে ধীরে হাওয়ার মধ্যে আবার মিলিয়ে যাচ্ছে দোকান বাড়িটা। দূরে দাঁড়িয়ে সেই পরিচিত দৃশ্যটা দেখছে মিংমা। আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে ওর চোখ দুটো। হোক পাগল, তাও তো সে এককালে মানুষ ছিল। পরদিন সকাল 7:05 কালিম্পং থানার সামনে এসে দাঁড়ালো দুটো মোটর বাইক। একটা থেকে নামলো সম্রাট আর সিঞ্জিনী, এবং অন্যটা থেকে ওদের হোমস্টের মালিক অজয়। গতকাল রাতে এই তিনজন চোখের পাতা এক করেনি। অর্ণব আর মেঘলার ফোন এখনো সুইচড অফ বলছে। গতকাল রাতে ওদের বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন এসেছে সম্রাটের ফোনে। তাড়াতাড়ি খেয়ে ওরা শুয়ে পড়েছে বলে কোনো রকমে ম্যানেজ দিয়েছে সম্রাট। স্ট্রেঞ্জ, এই চত্বরে গতকাল কোনো বাইক অ্যাক্সিডেন্টের খবর তো আসেনি। তাহলে কোথায় গেল ওরা দুজন? সন্ধ্যের একটু আগে আমার সাথে শেষবারের মতো কথা হয়েছিল অর্ণবের। বলেছিল ওরা আলগাড়া থেকে অনেকটা এগিয়ে এসেছে মাইরুঙ্গাঁওয়ের দিকে। আমার মনে হয় ওদের সাথে যদি কিছু ঘটে থাকে তাহলে সেটা আলগাড়া থেকে মাইরুঙ্গাঁওয়ের মধ্যেই ঘটেছে। আপনি প্লিজ একবার দেখুন স্যার। সিঞ্জিনীর কথা শুনে শিউরে উঠলেন কালিম্পং থানার বড়বাবু প্রশান্ত ছেত্রী। মনে মনে বললেন, আবার সেই সেম লোকেশন, সেম প্যাটার্ন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বড়বাবু।
তারপর সোজা বেরিয়ে গেলেন ঘরের বাইরে। आप लोग थोड़ा रुकिए, আমি কথা বলে আসছি। সম্রাট আর সিঞ্জিনীকে বসিয়ে রেখে অজয় বেরিয়ে গেল বড়বাবুর পেছন পেছন। আজ সকালের দিকে একটু রোদ উঠেছিল, এইমাত্র আবার শুরু হলো ছিটে ফোঁটা বৃষ্টি। বাইরের বারান্দাটায় বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বড়বাবু এইমাত্র একটা সিগারেট ধরালেন। গত 5 মাসে এরকম বহু মিসিং ডায়েরি কালিম্পং থানায় জমা পড়েছে। পুলিশ না পেয়েছে তাদের হদিশ, না পেয়েছে ডেড বডি, স্রেফ ভ্যানিশ হয়ে গেছে সবাই। স্যার, গেস্ট হয় বলে এখনো কিছু বলেনি ওদের, বেকার টেনশন করবে। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের হোমস্টে বিজনেস মাথায় উঠবে, ভয় আর কেউ আসবে না এখানে। মিংমা কি তাহলে ঠিক কথাই বলতো? মিংমা কি বলতো? বলতো ওর দোকানটা রোজ সন্ধ্যাবেলা জেগে ওঠে, দোকানটাই নাকি মানুষ ধরে খায়। কুয়াশা ক্যান্টিন মানুষ ধরে খায়, পাগল কাহিকা। সমস্ত ফর্ম্যালিটি কমপ্লিট করে অর্ণব আর মেখলার ছবি পুলিশকে জমা দিয়ে সম্রাটরা যখন থানার বাইরে এসে দাঁড়ালো, তখন বৃষ্টি কিছুটা ধরেছে। অজয় ভাইয়া বাইক ছুটিয়ে হোমস্টের দিকে চলে গেল। ফিরে গিয়ে তাকে গেস্টদের জন্য রান্না চাপাতে হবে। কিন্তু এখন সম্রাট আর সিঞ্জিনী কি করবে? অর্ণব থাকলে নিশ্চয়ই বলতো, চল ভাই, বাইকটা নিয়ে লাভার দিকটা একটু ঘুরে আসি নাকি? আরে দারুণ সুন্দর মোমো পাওয়া যায় ওখানে। মেখলা নিশ্চয়ই খুব প্রতিবাদ করত, বলতো, হ্যাঁ রে, তোরা দুজন চুপ করে একটু বসতে পারিস না? দেখ না কি সুন্দর মেঘে ঢেকেছে পাহাড়টা। চল চা নিয়ে বসে আকাশের দিকে চুপ করে তাকিয়ে থাকি। সিঞ্জিনী খুব পছন্দ করে ওর মেখলাদির এই স্বভাব। নিশ্চয়ই সিঞ্জিনী মেখলার দলেই নাম লেখাতো। গতকাল রাতে ওরা ফেরেনি দেখে খুব ভয় পেয়েছিল সিঞ্জিনী। সম্রাট কিন্তু একটুও ভেঙে পড়েনি, উল্টে অদ্ভুত এক জেদ চেপে গেছে ওর মাথায়। ওদের না নিয়ে কলকাতা ফিরবো না, দেখো। তাই যেন হয়। চলো আমরাও এবার হোমস্টেতে ফিরে যাই। মনটা একদম ভালো নেই। অর্ণবদা, মেঘলাদি, এখন ওরা কি অবস্থায় আছে কে জানে। উফ, আমার কিচ্ছু ভাল লাগছে না। ফিরে যাবো মানে? বড়বাবুর কথা শুনে আমি অন্তত কনভিন্সড নই। পুলিশ পুলিশের মতো কাজ করুক, আমরা আমাদের মতো করে ওদের খুঁজবো। সেই সকাল থেকে শুরু করে প্রায় 12-5 আলগাড়া থেকে মাইরুঙ্গাঁও পর্যন্ত চক্কর কেটেছে ওরা। চষে ফেলেছে মেন রাস্তা থেকে নেমে যাওয়া সব ছোট রাস্তাগুলো। অর্ণব আর মেখলার ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছে স্থানীয় মানুষদের, কিন্তু কেউ ওদের চিনতে পারেনি। একটা সময়ের পর খুব অসহায় লাগছিল সম্রাটের। তাই এখন সে মাইরুং ফরেস্টের ধারে বাইকটা ডাবল স্ট্যান্ড করে চুপ করে বসে আছে। সিঞ্জিনীও বুঝতে পারছে সম্রাটের মনের অবস্থা। সেও এখন বাইকের পেছনে বসে চুপ করে তাকিয়ে আছে জঙ্গলের দিকে। বিকেল নামছে পাহাড়ে, গাছ থেকে টুপিয়ে পড়ছে বিন্দু বিন্দু জলের ফোঁটা। আর পারছি না, যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে জাস্ট। চলো এবার ফিরে যাই, কাল না হয় আবার আসবো ওদের খুঁজতে। তাই চলো। চলো। কিন্তু বাইকটা কিছুতেই স্টার্ট নিল না। এবার তার চোখ পড়ল তেলের কাঁটার দিকে। ওহো, তেল শেষ মনে হয়।
এত ঝামেলার মধ্যে আর খেয়াল করিনি। না, কোনো চান্স নেই। বাকি রাস্তাটা মনে হয় আমাদের হেঁটেই যেতে হবে। সম্রাট! সম্রাটকে চমকে দিয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরেছে সিঞ্জিনী। প্রেমিকা থাকাকালীন গত 4 বছরে ওকে যতটা চিনেছে সম্রাট, তাতে সিঞ্জিনীকে কিছুতেই ভীতু বলা যায় না। তবে অর্ণব বলতো, বিয়ের পর মেয়েদের চরিত্রের বেশ কিছু পরিবর্তন ঘটে। ভয়টাও কি তার মধ্যে একটা? প্রশ্নটা ওকে করতে গিয়ে আরও একটা জিনিস খেয়াল করল সম্রাট। কাঁপুনি ধরেছে সিঞ্জিনীর সারা শরীর জুড়ে। এই জন্য দায়ী কি শুধুই পাহাড়ি শীত, নাকি ভয়? এই সিঞ্জিনী, কি হলো তোমার? ওখানে ওখানে কেউ একটা দাঁড়িয়ে আমাদের দেখছে। সিঞ্জিনীর দৃষ্টি অনুসরণ করে এবার সম্রাট সামনের দিকে তাকালো। একটু আগেও সামনের রাস্তাটা বিকেলের সামান্য আলোয় বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। এখন সেখানে ঘন মেঘের দল শাসন করছে। সিঞ্জিনী ঠিকই বলেছে, হাত 10 দূরে মেঘের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে একটা অবয়ব। এবার আগন্তুকের চেহারা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ছোটখাটো চেহারার একটা নেপালি ছেলে। তার মাথা ভর্তি ঝাঁকড়া চুল আর হাতে একটা লাঠি। সেই লাঠির ডগায় জড়ানো আছে যত রাজ্যের প্লাস্টিক আর দড়ি। সে আরো কিছুটা এগিয়ে আসতে তার ঘেন্নায় ভরা চোখ দুটোর দিকে তাকিয়ে সম্রাটের গা গুলিয়ে উঠল। নির্ঘাত পাগল, পরনে খাকি রঙের ছেঁড়া ময়লা সোয়েটার, ঠোঁটের চারদিকটা সাদা আঠালো কষে ভরে উঠেছে। পাগলটা এদিক ওদিক তাকিয়ে বিড়বিড় করছে, আর মাঝে মধ্যে পিচ ঢালাই রাস্তার ওপর হাতের লাঠিটা ঠুকছে। চোখের দিকে তাকিও না, অন্যদিকে দেখো। থুতনি ধরে জঙ্গলের দিকে সিঞ্জিনীর মুখটা ঘুরিয়ে দিল সম্রাট। মনে মনে ভাবল, পাগলটা যেভাবে লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে সেভাবেই চলে যাবে। কিন্তু পাগলটা গেল না, বরং ওদের ঠিক সামনে এসে দাঁড়ালো। তারপর খুব কাছ থেকে দেখতে থাকলো সম্রাটের বাইকটা। এতক্ষণে পাগলটার চোখ থেকে সমস্ত ঘেন্না চলে গিয়ে মেঘের মতোই আচমকা উড়ে এসেছে অবাক ভাবটা। স্বর্গ থেকে রথে চেপে এলি, বাঁচতে চাইলে ফিরে যা, যা 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 যা, ফিরে যা ফিরে যা। আচমকা লাঠিটা তুলে নিয়ে পাগলটা তেলের ট্যাঙ্কের ওপর সজোরে একটা আঘাত করল। ঘটনাটা এতই দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে ঘটে গেল যে সম্রাট চমকে ওঠার সুযোগও পেল না। সাথে সাথে রং চটে গিয়ে তেলের ট্যাঙ্কটা বিশ্রীভাবে তুবড়ে গেল। শখের বাইকের এই পরিণতি দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না সে। এক ধাক্কায় পাগলটাকে রাস্তায় ফেলে দিল সম্রাট। কি হচ্ছে? পাগলটা কিন্তু ওঠার চেষ্টা করল না, বরং রাস্তার ওপর শুয়েই ওদের দিকে তাকিয়ে রইল নিষ্পলক দৃষ্টিতে। এতক্ষণে পাগলটার চোখের অবাক ভাবটা উড়ে গিয়ে আবার ফিরে এসেছে ঘেন্না। সম্রাট, সম্রাট চলো, এখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না। সম্রাট, আমার খুব ভয় করছে। বাঁচবে না, ওর হাত থেকে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। সবাই তো আর মিংমা তামাং নয়, কেউ বাঁচবে না, কেউ না। বোঝা গেল পাগলটার নাম মিংমা তামাং। কিন্তু কার হাত থেকে কে বাঁচবে না সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেল সম্রাটের মনে।
আচমকা মাথায় উঁকি দিল একটা সম্ভাবনা। পকেট হাতড়ে ফোনটা বের করে পাগলটার সামনে অর্ণব আর মেঘলার ছবিটা ধরল সম্রাট, কিন্তু মুখে কোনো প্রশ্ন করল না। চোখ কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করল পাগলটার মুখের অভিব্যক্তি। এখন ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে পাগলটা। এই অল্প আলোতেও তার চোখের কোণে সামান্য জল পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আবার ফিরে এলো সেই পরিচিত ঘেন্না। চিৎকার করে উঠল পাগলটা, পালা পালা পালা, রথে চেপে পালা, পালা পালা বলছি, পালা বলছি, পালা, রথে চেপে পালা। পাগলটার বলা শেষ দুটো শব্দে কিছু একটা ছিল। কথাটা কানে যাওয়া মাত্রই কোনো রকম প্রতিবাদ না করে দম দেওয়া পুতুলের মতো সম্রাট আবার চেপে বসল বাইকে। কি অদ্ভুত! একবার কিক দিতেই বাইকটা এবার স্টার্ট নিয়ে নিল। আর সময় নষ্ট না করে সিঞ্জিনিও চেপে বসল বাইকের পেছনে। পাগলটা যখন হামাগুড়ি দিয়ে ওর লাঠিটা খুঁজছে, তখন সম্রাট গিয়ার চেঞ্জ করে বাইক ছুটিয়ে দিয়েছে পেরঙের দিকে। কৌতূহলবশত একবার পেছন ফিরে তাকালো সিঞ্জিনি। দেখল পাগলটা এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে এখন লাঠি দিয়ে রাস্তার ওপর কিছু একটা লিখছে আর চিৎকার করে কি সব বলছে। তারপর যেভাবে পাগলটা এসেছিল সেভাবেই আবার মেঘের মধ্যে আচমকা মিলিয়ে গেল। নুড়ি পাথর বিছানো রাস্তাটা বিকেলের লালচে আলোয় বেশ দেখতে লাগছে। এখানে মিংমা এসে পৌঁছয়নি এখনো। পাগলের খেয়াল হয়তো হাঁটতে হাঁটতে অন্য কোনো দিকে চলে গেছে সে। এইমাত্র একটা দমকা হাওয়া দিল। গতকাল বাতাসে মিলিয়ে যাওয়া মোমোর দোকানটা আবার আস্তে আস্তে ফিরে এলো নিজের জায়গায়। এ এক অন্য দুনিয়া। অন্ধকারের মধ্যে চোখ খুলল অর্ণব আর মেঘলা। বুঝতে পারল ওরা শুয়ে আছে দোকানের ভেতরে কাঠের মেঝেতে। কিন্তু এবার চারিদিকে আরো বেশি ঠান্ডা আর জমাট বাঁধা ধোঁয়া। উঠে বসল দুজনে। শরীরটা আজ খুব হালকা লাগছে। মনে হচ্ছে জোরে হাওয়া দিলে এক্ষুনি উড়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে অর্ণব, চল এবার দোকান খুলতে হবে। দোকানের ভেতর উঁচু তাকের ওপর রাখা আছে মানেকিনেকো। এই মূর্তিটা খুব প্রিয় ছিল মিংমার স্ত্রী কুয়াশার। তখনও সে বোঝেনি একদিন এই মূর্তিটাই ওদের সাজানো সংসার জ্বালিয়ে ছাই করে দেবে। এবার অর্ণব হাত বাড়িয়ে তাক থেকে মূর্তিটা পেড়ে নিল। কৌতূহলবশত সেটা চোখের সামনে ধরতেই পরপর কয়েকটা দৃশ্য ভেসে উঠল ওর চোখের সামনে। এভাবেই কুয়াশা ক্যান্টিনের নতুন মালিককে নিজের গল্প বলে মানেকিনেকো। ঘটনাগুলো বছরখানেক আগের। যার নামে এই দোকান অর্থাৎ কুয়াশা রায়চৌধুরী ছিল এখানকার এক নামকরা চা বাগানের ম্যানেজারের মেয়ে। প্রতি রবিবার নিয়ম করে বাবার সাথে সে আসতো মিংমাদের কিউরিও শপে। বাবা অবাক হয়ে তাকিয়ে থাকত দোকানের তাকে সাজিয়ে রাখা পুরনো ঘড়ি আর শোপিসগুলোর দিকে। আর কুয়াশা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত মিংমার দিকে। তারপর যেটা হওয়ার সেটাই হয়েছিল। প্রথমে প্রেম এবং কিছুদিন পর পালিয়ে গিয়ে বিয়ে। আবার দ্রুত দৃশ্যপট বদলে গেল অর্ণবের চোখের সামনে।
মিংমাকে কিছুতেই জামাই হিসেবে মেনে নিল না কুয়াশার বাবা। খবর পেয়ে ওদের দোকানে ছুটে এলো চা বাগানের কর্মচারীদের নিয়ে। আঙুল তুলে হুমকি দিল মিংমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে। ততক্ষণে মিংমা দোকান ছেড়ে কুয়াশাকে নিয়ে অনেক দূরে পালিয়ে গেছে। যাওয়ার সময় দোকানের তাক থেকে এই সাদা বেড়ালের মূর্তিটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল মিংমা। ভেবেছিল এটা বিক্রি করলে কিছু নগদ টাকা পাওয়া যাবে। বাবার মতো কুয়াশাও আর্টের কদর করতে জানে, তাই এত সুন্দর মূর্তিটা মিংমাকে কিছুতেই বিক্রি করতে দিল না কুয়াশা। চোখের সামনে এবার অন্ধকার। তারপর ধীরে ধীরে আবার ফুটে উঠল কয়েকদিন পরের ঘটনাগুলো। তখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে। কুয়াশাকে নিয়ে মিংমা আবার ফিরে এলো, কিন্তু গ্রামে আর ওদের জায়গা হলো না। কুয়াশার বাবা কালিম্পং ডিস্ট্রিক্ট হাসপাতালে শুয়ে আছেন। ডাক্তার বলেছে মেজর হার্ট অ্যাটাক। এখন মিংমাদের প্রয়োজন একটা ঠিকানা, তাই পেডং আর আলগাড়ার মাঝে এই জায়গাটায় দুজনে মিলে বানালো খাদের ধারে ছোট্ট দোকান বাড়ি। খুব ভালো মোমো বানাতো কুয়াশা। ততদিনে মিংমা খুঁজে নিয়েছে অন্য একটা কাজ। সে ডিউটিতে বেরিয়ে যেতেই দোকান বাড়ির পাল্লা খুলে দিত কুয়াশা। সামনে সাজিয়ে রাখত মানে কি নেকো। কাস্টমারের লাইন লেগে যেত কুয়াশা ক্যান্টিনের সামনে। মোমোর স্বাদের গুণে না বিড়ালটার অলৌকিক ক্ষমতার গুণে, সেটা ওরা তখনও বুঝতে পারেনি। চোখের সামনে আবার নতুন দৃশ্যপট। একটা কাজে 3 দিনের জন্য শিলিগুড়ি যাচ্ছে মিংমা। কুয়াশার সাথে তার কথা হচ্ছে। তাড়াহুড়োর চোটে এই 3 দিনের বাজার করতে ভুলে গেছে সে। এখন কুয়াশার পেটে একটু একটু করে বেড়ে উঠছে ওদের সন্তান। কুয়াশা বলছে এই অবস্থায় পাহাড় ভেঙে বাজারে গিয়ে মোমোর জন্য মাংস কিনে আনা সম্ভব নয়। তাই এই 3 দিন কুয়াশা ক্যান্টিন বন্ধ রাখবে সে। বিড়ালটা কিন্তু ওর কাজ বন্ধ রাখল না। সে হাতছানি দিয়ে ডেকে আনছে একের পর এক কাস্টমার। প্রথম দিন সবাইকে ফিরিয়ে দিয়েছে কুয়াশা। এর পরের দৃশ্যগুলো চোখের সামনে নয়, বরং মাথার ভেতরে চলতে শুরু করল। কাস্টমারদের ফিরিয়ে দেওয়াই ছিল কুয়াশার করা সবচেয়ে বড় ভুল। মানে কি নেকো কিন্তু কুয়াশাকে ছেড়ে দিল না। পরের দিন দোকান খুলতে বাধ্য হয়েছিল কুয়াশা। আর এই ভুলের খেসারত দিতে হয়েছিল কুয়াশাকে নিজের জীবন দিয়ে। তিন দিন পর বাড়ি ফিরে এসেছিল মিংমা। চুপি চুপি কিচেনে ঢুকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল কুয়াশাকে। তখনই মিংমা দেখেছিল কুয়াশার বাঁ হাতের মাঝের দুটো আঙুলে ব্যান্ডেজ জড়ানো। এ কি হয়েছে তোমার? কই আমাকে তো কিছু জানাওনি। কিছু না, তুমি বাইরে গিয়ে বসো। মোমো বানিয়েছি, দিচ্ছি। মোমো? মাংস পেলে কোথায়? তুমি কি ভেবেছিলে মাংসের অভাবে কুয়াশা ক্যান্টিন বন্ধ থাকবে? সে হতে পারে না। কুয়াশা ক্যান্টিন কিছুতেই বন্ধ হবে না, কোনোদিনও না। একটানে কুয়াশা খুলে দিয়েছিল ওর হাতের ব্যান্ডেজ। দেখে গা গুলিয়ে উঠেছিল মিংমার। হড়হড় করে বমি করে দিয়েছিল সে দোকানের মেঝেতে। কুয়াশার বাঁ হাতের মাঝের দুটো আঙুল নেই।
গত দুদিন এই মাংস দিয়েই সে যত্ন করে বানিয়েছে মোমো। ডাক্তার দেখানো হলো কুয়াশাকে, ঝাঁকড়ি ডেকে ঝাড়ফুঁকও করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। কুয়াশার পাগলামও দিন দিন বেড়েই চলল। এর মধ্যে আশপাশের 5 গ্রামের লোকেরা জেনে গেছে ওরা এতদিন মানুষের মাংস দিয়ে তৈরি মোমো খেয়েছে। ডাইনি সন্দেহে কুয়াশাকে একঘরে করে দিল সবাই। কাজটাও হাতছাড়া হয়ে গেল মিংমার। সেদিন ছিল শনিবার। কালিম্পংয়ে মস্ত বড় হাট বসে এই দিন। ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হাটে গিয়েছিল মিংমা। এই সুযোগে সবাই এসে কুয়াশা সমেত জ্বালিয়ে দিল মিংমাদের দোকান বাড়িটা। ফিরে এসে মিংমা দেখেছিল কুয়াশা ক্যান্টিনের সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে ওর কুয়াশা। শুধু গরম ছাইয়ের মধ্যে একটা হাত তুলে উঁকি দিচ্ছে মানে কি নেকো। মূর্তিটার গায়ে লেগে থাকা কালো কালো ছোপগুলো কিসের সেটা বুঝতে আর বাকি রইল না অর্ণবের। এবার সে বেড়ালের মূর্তিটা যথাস্থানে বসিয়ে রেখে জ্বেলে দিল মোমবাতি। মুহূর্তে সমস্ত নিস্তব্ধতা ভেঙে দিল কাঠের ওপর মাংস কাটার ছুরির আওয়াজ। সেই আওয়াজ লক্ষ্য করে কিচেনের দিকে এগিয়ে গিয়ে অর্ণব দেখল ওদের মৃতদেহ থেকে যত্ন করে মাংস ছাড়িয়ে নিচ্ছে মেঘলা। তুই চাটনিটা বানিয়ে ফেল অর্ণব, কাস্টমার আসতে পারে যখন তখন। এতক্ষণে অন্ধকার নেমেছে পাহাড়ে। তেল না থাকা সত্ত্বেও কিভাবে সম্রাটের বাইকটা এই পাহাড়ি পথ ধরে ছুটে চলেছে এর উত্তর এখনো খুঁজে পায়নি সেনজিনি। আরে রিজার্ভ বলে তো একটা বস্তু আছে বাইকে। হয়তো কিছুটা তেল তখনও রিজার্ভে ছিল, তাই বাইকটা একবারে স্টার্ট নিয়ে নিয়েছে। তবে যতক্ষণ না হোমস্টেতে পৌঁছচ্ছি ততক্ষণ ইঞ্জিনটা বন্ধ করবো না, বুঝলে? 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। সম্রাটের বাইকের আলোটা বেশ জোরালো। সেই আলোতে সামনের রাস্তাটা এখন দিনের মতোই পরিষ্কার। তাই নুড়ি পাথর বেছানো রাস্তাটা একবার দেখেই থমকে গেল সেনজিনির চোখ দুটো। কি হলো? না দেখো, আজ সকাল থেকে অনেকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, তাই তো? কিন্তু এই ছোট রাস্তাটা তো একবারও দেখিনি। তাই তো, এখানে রাস্তাটা ছিল। কি বলছো? রাস্তাটা কি দাবার গুটি যে তুলে কেউ বসিয়ে দিয়েছে? এখন তো মনে হচ্ছে এখানে সবই সম্ভব। সকাল থেকে যখন এত জায়গায় ওদের খুঁজলাম, তখন এই রাস্তাটা বাদ যাবে কেন? চলো তো দেখি। কৌতূহল চেপে রাখতে না পেরে বাইকের ব্রেক ছেড়ে দিল সম্রাট। এই রাস্তাটা যেন ওকে নিজের দিকে টানছে। সেই টান এড়িয়ে যাওয়ার জোর সম্রাটের একেবারেই নেই। মাইরুং ফরেস্টের বিশাল বিশাল গাছগুলো ডান দিকে নেমে যাওয়া গভীর খাদ আর উপরের জঙ্গল থেকে ভেসে আসা পোকার তীক্ষ্ণ আওয়াজকে সাক্ষী রেখে সম্রাটের বাইকটা এগিয়ে চলেছে এক নিরুদ্দেশের পথে। এতক্ষণ সেনজিনি স্বাভাবিক ছিল, কিন্তু এখন ওর চোখেও কেমন একটা ঘোর লেগে আসছে। এটা কি শুধুই সারাদিনের ক্লান্তি, নাকি শিট! চোরতেনটা পেরোতেই বাইকে স্টার্ট বন্ধ হয়ে গেল। এটাই তো এই জায়গাটার নিয়ম, যেখানে ওপারে মানুষেরই স্বাভাবিক বোধবুদ্ধি কাজ করে না, সেখানে যন্ত্র তো কোন ছাড়। এতক্ষণে ল্যাজ নাড়তে নাড়তে
ওদের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে সেই কালো বিড়ালটা। থেকে থেকে সে জিভ দিয়ে নিজের ঠোঁটটা চেটে নিচ্ছে। খাবার দেখলে বিড়াল কি এরকম করে এটা ঠিক জানা নেই, তবে যেটা জানা আছে সেটা হলো এবার ওদের এগিয়ে যেতে হবে সেই দোকানটার দিকে যেটা ওদের অপেক্ষায় বসে আছে এতক্ষণ। নুড়ি পাথরের ওপর ভারী বুটের আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে ওদের দিকে। এতক্ষণ দোকানের ভেতর চুপ করে বসেছিল অর্ণব আর মেঘলা। এখন আর খুব বেশি কথা বলতে ইচ্ছে করছে না ওদের। পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে ওরা অপেক্ষায় আছে মুক্তি। সেই মুক্তি দিতেই নতুন কাস্টমার এগিয়ে আসছে কুয়াশা ক্যান্টিনের দিকে। হ্যালো, কেউ আছেন? কাস্টমারের গলাটা শুনে চমকে উঠল মেঘলা। খুব পরিচিত এই কণ্ঠস্বর। শুনতে পাচ্ছেন? আমরা পথ হারিয়েছি, উই নিড হেল্প, প্লিজ কেউ আছেন? সম্রাটের গলা শুনে আর বসে থাকা গেল না, উঠে দাঁড়ালো অর্ণব। তখনই মেঘলা চেপে ধরল ওর হাতটা। ওরা এখন কুয়াশা ক্যান্টিনের কাস্টমার। আমাদের কাজ শুধু ওদের মোমো খাওয়ানো, ব্যাস। কেন এলো ওরা এখানে? এত ডাকাডাকি করেও ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে না দেখে সম্রাট পা বাড়ালো দোকানের দিকে। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। আরে, ওয়েলকাম টু কুয়াশা ক্যান্টিন, আয়। ইলেকট্রিক শক খাওয়ার মতো ছিটকে গিয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো সম্রাট। সারাদিনের ক্লান্তি কি কান দুটোকেও বিকল করে দিল? ঠিক তখনই দুটো ছায়ামূর্তি দোকানের ভেতর থেকে এসে দাঁড়ালো ওদের সামনে। আলো আঁধারির মধ্যেও বন্ধুর চেহারাটা চিনে ফেলতে একটুও অসুবিধে হলো না সম্রাটের। আরে তুই? তুই না, বলো তোরা। অর্ণবদা, মেঘলাদি, তোমরা এখানে? দাঁড়া দাঁড়া, আরে এত অবাক একসাথে হলে সামলানো খুব মুশকিল। আগে ভিতরে তো আয়। নিজেকে সামলে রাখতে না পেরে সিঞ্জিনী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মেঘলাকে। ঠিক তখনই ও খেয়াল করল মেঘলাদির শরীরটা যেন আজ পাথরের মতো ঠান্ডা। চারজনে গিয়ে ঢুকলো দোকানের ভেতরে। বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দে নিশ্চিন্ত হয়ে দোকানের একটা বেঞ্চিতে বসে দেওয়ালে পিঠ এলিয়ে দিল সম্রাট। জানতে চাইল গতকাল থেকে ওরা ছিল কোথায়। ওই তোমাদের মতোই অবস্থা হয়েছিল আমাদের। পথ হারিয়ে গতকাল এখানে এসে উঠেছি। উঠেছি মানে? এটা কি হোমস্টে? কই আর কাউকে তো দেখছি না। আরে ওসব ছাড় তো, এই তারপর বল জায়গাটা কিরকম লাগছে? আর সবই তো বুঝলাম অর্ণব, কিন্তু তোদের চিন্তায় আমরা গতকাল ঘুমোতে পারিনি জানিস। আজ ঘুমাবে, নিশ্চিন্তেই ঘুমাবে, কেউ ডাকবে না তোমাদের। তার আগে পেট ভরে মোমো খেয়ে নাও তো। কিচেনের দিক থেকে 2 প্লেট মোমো নিয়ে এসে ওদের সামনে নামিয়ে রাখলো মেঘলা। আসলে এই জায়গাটা এত ভালো লেগে গেছে যে আর ফিরতে ইচ্ছে করেনি আমাদের। এদিকে কাল থেকে এখানে লোডশেডিং, মোবাইলে একদম চার্জ নেই। ইতিমধ্যে অর্ণব ওদের দিকে এগিয়ে দিয়েছে লাল চাটনির প্লেট। এনে খেয়ে নে, এই বেশি দেরি করলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। আর শোন, এই কুয়াশা ক্যান্টিন এই মোমোর জন্যই কিন্তু ফেমাস। তাই নাকি? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। কথাটা বলতে বলতে ব্যাগ হাতড়ে নিজের ফোনটা বের করলো সিঞ্জিনী। এত তাড়াতাড়ি গরম গরম মোমোগুলো পেটে চালান করে দেবে তা কি হয়?
ওর তো একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সেখানে রোজ নিয়ম করে ছবি পোস্ট করতে হয়। পাহাড়ে পথ হারিয়ে খুঁজে পাওয়া দোকানে এসে এক প্লেট মোমোর ছবি তুলে রাখবে না, সেটা কি করে হয়? খিদেটাকে কিছুক্ষণের জন্য দাঁড়াতে বলে সিঞ্জিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলতে শুরু করলো 2 প্লেট মোমোর ছবি। এক একটা ছবির সাথে বিদ্যুৎ চমকানোর মতো ক্ষণিকের জন্য ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠে আবার নিভে যাচ্ছে। ওই সামান্য আলোতেই চোখ দুটো কুঁচকে গেছে সম্রাটের। সে এখন নিজের ফোনটা বের করে খুব মন দিয়ে কিছু একটা দেখছে। ছবি তোলা শেষ হলে সিঞ্জিনি সবে একটা মোমো প্লেট থেকে তুলে নিয়ে মুখে দিতে যাবে, ঠিক এমন সময় এক ঝটকায় ওর হাত থেকে মোমোটা ফেলে দিল সম্রাট। সম্রাটের এই আচমকা ব্যবহারে যতটা না থতমত খেয়েছে সিঞ্জিনি, তার চেয়েও বেশি চমকে উঠেছে অর্ণব আর মেঘলা। নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা মেঝের দিকে ফেলতেই গা গুলিয়ে উঠল সম্রাটের। এতক্ষণ যে মোমোটা সিঞ্জিনির হাতে ছিল, সেটা এখন মাটিতে 2 টুকরো হয়ে পড়ে আছে। মোমোর ভেতর থেকে উঁকি মারছে মানুষের চোখের একটা মণি। আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সিঞ্জিনির হাতটা শক্ত করে চেপে ধরল সম্রাট। তারপর এক হ্যাঁচকা টানে তাকে নিয়ে বেরিয়ে আসতে গেল দোকানের বাইরে। কিন্তু কাজটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ হলো না। মুহূর্তের মধ্যে অদ্ভুতভাবে বদলে গেল অর্ণব আর মেঘলার মুখের অভিব্যক্তি। মোমবাতির অল্প আলোতেই সম্রাট দেখল ওদের মুখ দুটোয় এসে জমা হয়েছে মৃত্যু যন্ত্রণা। আর চোখের মণিগুলো, ওগুলো স্রেফ ভ্যানিশ। লাগছে লাগছে মেঘলাদি, কি করছো? কুয়াশা ক্যান্টিনে মোমো না খেয়ে কেউ দোকান ছেড়ে যেতে পারে না, তোরাও পারবি না। আয়, ফিরে আয়, ফিরে আয়। তোরা না ফিরলে আমাদের মুক্তি নেই। আয় আয়। এই বন্ধুকে তো সম্রাট চেনে না। এই যেন অন্ধকূপ থেকে উঠে আসা কোনো এক পিশাচ। কিন্তু এই সময় মাথা ঠান্ডা রাখাটা খুব দরকার। সম্রাট দোকানের বাইরে বেরিয়ে এলেও সিঞ্জিনি এখনো আটকে আছে দরজার কাছটায়। ভেতর থেকে ওর একটা হাত টেনে ধরেছে অর্ণব আর মেঘলা। ওদের গায়ের জোরের সাথে পেরে ওঠা সম্ভব নয়। এখন উপায় অবশ্য একটা পাওয়া গেল, তাও হাতের কাছেই। দোকানের সামনে জ্বলন্ত মোমবাতিটার পাশেই রাখা আছে সেরামিকের বেড়াল মূর্তি। আর সময় নষ্ট না করে ওটাকে তুলে নিয়ে অর্ণবের মাথা লক্ষ্য করে ছুঁড়ে দিল সম্রাট। কিন্তু না, মূর্তিটা ওদের শরীর বিন্দুমাত্র স্পর্শ করল না, বরং ওদের মধ্যে দিয়ে গলে গিয়ে সেটা লাগলো উল্টো দিকের কাঠের দেওয়ালে। তারপর ড্রপ খেয়ে মূর্তিটা এসে পড়ল ঠিক সিঞ্জিনির পায়ের কাছে। তখনই দূর থেকে কানে এলো একটা বিশ্রী শব্দ। প্রচন্ড জোরে আঘাত পেলে বিড়াল এরকম আর্তনাদ করে। এই আর্তনাদের কারণ এখন সম্রাটের কাছে জলের মতো স্পষ্ট। বিড়াল মূর্তির যে হাতটা মুঠো করে ওপরের দিকে তোলা ছিল, সেটা চিড় ধরেছে। এরপর কি ঘটেছিল সেটা আর মনে নেই সিঞ্জিনি। শুধু এইটুকু মনে আছে, বিড়ালের মূর্তিটা ওর পায়ের কাছে এসে পড়ার পরেই অর্ণব আর মেঘলার দিক থেকে টানটা ক্রমশ আলগা হয়ে আসছিল। আর সেই সুযোগেই সম্রাট ওকে টেনে নিয়েছিল নিজের দিকে।
পরদিন সন্ধে 6:05। একটু আগেই জ্ঞান ফিরেছে সম্রাটের। পাশের বেডে সিঞ্জিনি এখনো শুয়ে আছে চোখ বন্ধ করে। একজন নার্সকে সঙ্গে নিয়ে সম্রাটের বেডের সামনে এসে দাঁড়ালেন কালিম্পং থানার বড়বাবু প্রশান্ত ছেত্রী। খুব জোর বেঁচে গেছেন আপনারা, আর একটু হলেই আপনারাও হারিয়ে যেতেন বাকিদের মতো। কথা বলতে খুব কষ্ট হচ্ছে সম্রাটের, তাও মনের ভেতর যে প্রশ্নগুলো উঁকি দিচ্ছে তার উত্তর না পাওয়া পর্যন্ত কিছুতেই যেন শান্তি হচ্ছে না। আপনারা কিভাবে জানলেন আমাদের লোকেশন? এর জন্য পাহাড়ের বর্ষাকে ধন্যবাদ দিতে হয়। আপনি হয়তো জানেন, পেট্রোলের ওপর জল পড়লে অদ্ভুত সুন্দর দেখতে রং ছড়িয়ে পড়ে। গতকাল মাইরুং ফরেস্টের সামনের রাস্তায় সেরকম রং দেখতে পেয়ে ফলো করি আমরা। পেট্রোলের দাগ ধরে আমরা যে জায়গাটায় পৌঁছই সেখানে এর আগে কোনোদিন যাইনি। এরকম যে একটা জায়গা আছে এখানে, সেটাই তো এতদিন জানতাম না। পেট্রোলের দাগ মানে ট্যাঙ্ক ফুটো হয়ে? ওই পাগলটার জন্য। পাগল? কোন পাগল? একটা পাগল, ঝাঁকড়া চুল, হাতে লাঠি ছিল। ওই লাঠি দিয়েই তো তেলের ট্যাঙ্কের ওপর আঘাত করেছিল। নামটা মনে পড়েছে, মিংমা তামাং। মিংমা তামাং, হ্যাঁ। শিউরে উঠলেন কালিম্পং ডিস্ট্রিক্ট হাসপাতালের নার্স এবং বড়বাবু প্রশান্ত ছেত্রী। দুজনে অবাক হয়ে দৃষ্টি বিনিময় করলেন। আজ থেকে 5 মাস আগে শেষবার মিংমাকে দেখেছিলেন বড়বাবু, তাও লাশ কাটা ঘরে। ওর পোস্টমর্টেম রিপোর্টে এখনো লেখা আছে বিষ খেয়ে মৃত্যুর কথা। কি বলছেন আপনি? মিংমা তামাংয়ের সাথে আপনাদের দেখা হয়েছে? কিন্তু ও তো, মাই গড! গতকালের ঘটনাগুলো আমাকে সবটা বলুন তো, কিছু বাদ দেবেন না কিন্তু। স্টিলের টুল টেনে নিয়ে বেডের আরো কাছাকাছি এসে বসলেন বড়বাবু। ফোনটা বের করে রেকর্ডারটা অন করলেন। সম্রাট শুরু থেকে বলে চলল। এই মনোরম আবহাওয়াতেও বিন্দু বিন্দু ঘাম এসে জমল বড়বাবুর কপালে। আচ্ছা, কিভাবে আপনার মাথায় এলো যে এই কুয়াশা ক্যান্টিনে কোনো গন্ডগোল হচ্ছে? উত্তরে সম্রাট ওর ফোনটা চেয়ে নিয়ে বার করে দেখিয়ে দিল অফলাইনে ডাউনলোড করা কালিম্পং শহরের ম্যাপটা। আমি জানতাম এই রাস্তায় নেটওয়ার্কের সমস্যা হয়, তাই অফলাইন ম্যাপটা গতকাল সকালেই ডাউনলোড করে রেখেছিলাম। অর্ণবরা যখন বলছিল ওখানে ওদের থেকে যাওয়ার কথা, তখনই কৌতূহলবশত ম্যাপ ঘেঁটে দেখছিলাম এটা সত্যি সত্যি কোনো হোমস্টে নাকি। দেখলাম রাস্তায় এই নামের কোনো হোমস্টে অথবা দোকানের উল্লেখ নেই। ক্রস চেক করার জন্য সাথে সাথে অনলাইনে ম্যাপ চেক করে দেখলাম কুয়াশা ক্যান্টিন নামের সত্যি সত্যি একটা দোকান আছে। তখনই মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে গেল। সকালে ম্যাপে যে দোকানটার কোনো উল্লেখ নেই, সন্ধেবেলা সেটা এলো কিভাবে? সম্রাটের কথা শুনতে শুনতে কৌতূহলবশত নিজের ফোনে অনলাইন ম্যাপ চেক করছিলেন বড়বাবু। এই তো তার ফোনের ম্যাপে দিব্যি দেখাচ্ছে কুয়াশা ক্যান্টিন। আর বেশিক্ষণ থাকবে না দোকানটা, একটু পরেই ভ্যানিশ হয়ে যাবে, যেমনটা গতকাল আমার চোখের সামনে হয়ে গেছিল। এবার বড়বাবুর দিক থেকে মুখ ফিরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো সম্রাট। দেখল সন্ধে 6:30 বাজে। হাসপাতালের ঘরের জোরালো টিউবলাইট জ্বললেও বুঝতে এতটুকু অসুবিধে হলো না, বাইরে এখন নিকষ কালো অন্ধকার। এবার চমকে উঠলেন বড়বাবু। অদ্ভুত কাণ্ড! এই দেখুন, ম্যাপ থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে এই কুয়াশা ক্যান্টিন লেখা দোকানটা।
মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে সম্রাটের। একবার সিঞ্জিনির দিকে তাকিয়ে বালিশে হেলান দিয়ে সে চোখ বন্ধ করল। মনে মনে বলল, আজও নিশ্চয়ই কেউ পথ হারিয়েছে। এবার সে গিয়ে উঠবে ওই দোকানে, পথ হারানো পথিক খাবে মোমো, আর কুয়াশা ক্যান্টিন খাবে মানুষ। এভাবেই তো চলছে কুয়াশা ক্যান্টিন। সবাই তো আর মিংমার সম্রাট নয়।